আইসিডিএস কর্মী ও সহায়িকার আরও একটি ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব সাধারণ জ্ঞান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সম্পর্কে, এবং আজকের যে টপিক সেটি হচ্ছে ভারতের জলবায়ু, অর্থাৎ ভারতে জলবায়ু কী রকমের রয়েছে এবং এই সম্পর্কিত 50টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সম্পর্কে আলোচনা করব, যেগুলি তোমাদের আইসিডিএস কর্মী ও সহায়িকার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। ক্লাসটি তোমরা খুব ভালোভাবে করো এবং কে কতগুলি সঠিক উত্তর দিতে পারলে অবশ্য কমেন্টে জানাবে। তার পাশাপাশি তোমরা প্রত্যেকেই ক্লাসটি লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে। তো দেখো, আজকের ক্লাসের প্রথম প্রশ্নে বলা হচ্ছে ভারতের জলবায়ু প্রধানত কী প্রকৃতির। দেখো, তোমরা যারা ক্লাসটি করছো প্রত্যেকেই লাইক করে দেবে এবং তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে। দেখো, ভারতের জলবায়ু প্রধানত কী প্রকৃতির, এটা সঠিক উত্তর কী হবে? কর্কট ক্রান্তি রেখা ভারতের মধ্যভাগ দিয়ে যাওয়ায় এবং মৌসুমি বায়ুর প্রভাবে এখানকার জলবায়ু ক্রান্তীয় মৌসুমি প্রকৃতির হয়। ক্রান্তীয় মৌসুমি প্রকৃতির হয়। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে যে ভারতের মাঝ বরাবর কর্কট ক্রান্তি রেখা গেছে। তোমরা অবশ্যই জানো যে ভারতের মোট 8টি রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে। কোন কোন রাজ্য? গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং মিজোরাম। এই 8টি রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে। এটা হচ্ছে একটা কারণ। আর আরও একটি কারণ হচ্ছে মৌসুমি বায়ুর প্রভাবে এখানকার যে জলবায়ু সেটা কিন্তু ক্রান্তীয় মৌসুমি প্রকৃতির। পরবর্তী প্রশ্নে দেখো, বলা হচ্ছে ভারতের কোন রাজ্যে প্রথম মৌসুমি বায়ু প্রবেশ করে? ভারতের কোন রাজ্যে? তো দেখো, মৌসুমি বায়ু সর্বদা প্রবেশ করে দক্ষিণ পশ্চিম দিক থেকে। সেই জন্য এই বায়ুকে কি বলা হয়? দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। তাহলে এই যে ভারতের দক্ষিণ পশ্চিম দিক, এই দক্ষিণ পশ্চিম দিকেই সর্বপ্রথম মৌসুমি বায়ু প্রবেশ করবে। তো যে কারণে এই দক্ষিণ পশ্চিমের যে রাজ্য, সেই রাজ্য কোনটি বলতো? সেই রাজ্যটির নাম হচ্ছে কেরালা। সেই রাজ্যটির নাম কি? কেরালা। কেরালাতে প্রথম দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করে। অর্থাৎ ভারতের কোন রাজ্যে প্রথম বর্ষা শুরু হয়? কেরালাতে। ঠিক আছে, সাধারণত জুনের প্রথম সপ্তাহে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু কেরালার যে মালাবার উপকূল, এটাকে কি বলা হয়? মালাবার উপকূল। আর ডান দিকটাকে কি বলা হয়? করমণ্ডল উপকূল। তো এই যে মালাবার উপকূল, সেখানে প্রথম প্রবেশ করে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু, এবং সেই বায়ু ধীরে ধীরে এইরকমভাবে কিন্তু পশ্চিমবঙ্গে প্রবেশ করে এবং আমাদের বর্ষাকাল শুরু হয়। তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? কেরালা। পরবর্তী প্রশ্নে দেখো, বলা হচ্ছে ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান মৌসিনরাম কোন রাজ্যে অবস্থিত? ভারতের সবচেয়ে বেশি বৃষ্টিপাত কোথায় হয়? মৌসিনরামে। এবং এই যে মৌসিনরাম, এই জায়গাটি রাজ্যের কোন রাজ্যে অবস্থিত? এটা আশা করি তোমরা প্রত্যেকেই জানো, এটা হচ্ছে মেঘালয়। মেঘালয়ের যে মৌসিনরাম, সেখানে প্রচুর বৃষ্টিপাত হয়। মেঘালয়ের খাসি পাহাড়ের উপর অবস্থিত মৌসিনরাম পৃথিবীর ও ভারতের সর্বাধিক বৃষ্টিপাত বহুল অঞ্চল। এখানে প্রচুর বৃষ্টিপাত হয়। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের শীতলতম স্থান কোনটি? যদি বলা হয় ভারতের শীতলতম স্থান, তো দেখো, ভারতের শীতলতম স্থান হচ্ছে দ্রাস। দ্রাস এটি কোথায় অবস্থিত? এটি অবস্থিত লাদাখের দ্রাস অঞ্চলটি ভারতের সবচেয়ে শীতলতম জনবহুল স্থান, অর্থাৎ এটি লাদাখে অবস্থিত। অর্থাৎ ধরে নাও যদি প্রশ্নে অপশানে থাকলো লাদাখ, তবু হবে কারেক্ট অপশান। আর যদি স্পেসিফিক্যালি দ্রাস দেওয়া থাকে তাহলে তো হবেই কারেক্ট অপশান। তাহলে ভারতের শীতলতম স্থান হচ্ছে দ্রাস, যেটি লাদাখে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, কালবৈশাখী ঝড় সাধারণত কোন ঋতুতে দেখা যায়? এই প্রশ্নের উত্তর কখনোই ভুল করবে না, পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এগুলো তাড়াহুড়ো করে কখনোই কিন্তু ভুল করবে না। ঠিক আছে, কালবৈশাখী ঝড় গ্রীষ্মকালে আসে, এটা সবাই জানো। ঠিক আছে, কালবৈশাখী ঝড় আসে গ্রীষ্মকালে। গ্রীষ্মকালের বিকেলে পশ্চিমবঙ্গ এবং পার্শ্ববর্তী অঞ্চলে পরিচলন বৃষ্টির ফলে এই বজ্র গর্ভ মেঘ থেকে কালবৈশাখী ঝড় হয়। ঠিক আছে, এই হচ্ছে। আর এখানে আরও একটি তথ্য মনে রাখবে, যেটা হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। পশ্চিমী ঝঞ্ঝা কখন হয় বলো তো? পশ্চিমী ঝঞ্ঝা হয়, পশ্চিমী ঝঞ্ঝা হয়ে থাকে শীতকালে। ঠিক আছে, শীতকালে হয় পশ্চিমী ঝঞ্ঝা, আর গ্রীষ্মকালে হয়ে থাকে কি? কালবৈশাখী।
পরবর্তী প্রশ্ন, তামিলনাড়ুর করমণ্ডল উপকূল, করমণ্ডল উপকূল কোনটি বলতো? এই যে ভারতের যে ডান দিকে তামিলনাড়ু, দক্ষিণে এটাকেই বলা হয় করমণ্ডল উপকূল, ঠিক আছে। আর তার উপরের যেটা সেটাকে বলা হয় উত্তর সরকার উপকূল। তো এই যে তামিলনাড়ুর করমণ্ডল উপকূল, সেখানে শীতকালে বৃষ্টিপাত হয় কেন? শীতকালে বৃষ্টিপাতের কারণ কি? কি কারণ বলো তো? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে যে উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রত্যাগমনকারী মৌসুমি বায়ুর প্রভাবে। অর্থাৎ এই যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু দক্ষিণ পশ্চিম দিক থেকে ভারতে প্রবেশ করে তারপরে সেই বায়ু কি হয়, ফিরে আসে। সেই বায়ু ফিরে আসে কোন দিক থেকে? উত্তর পূর্ব দিক থেকে। তো সেই যে উত্তর পূর্ব দিক থেকে ফিরে আসে মৌসুমি বায়ু, সেই ফিরে আসার কারণেই কিন্তু কি হয়, শীতকালে করমণ্ডল উপকূলে বৃষ্টিপাত হয়। শীতকালে উত্তর পূর্ব দিক থেকে প্রবাহিত মৌসুমি বায়ু বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প সংগ্রহ করে করমণ্ডল উপকূলে অর্থাৎ তামিলনাড়ুর যে এলাকা, সেই এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাত ঘটায়। সেই জন্য তামিলনাড়ুর যে উপকূল অঞ্চল বা যে করমণ্ডল উপকূল, সেখানে কিন্তু বছরে দুবার বৃষ্টিপাত হয়। বর্ষাকাল দুবার কিন্তু বর্ষা হয়, একটা হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আসার সময়, আরেকবার ফিরে যাওয়ার সময়। এরপর দেখো, পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে শীতকালে উত্তর ভারতের সমভূমি অঞ্চলে বৃষ্টিপাতের জন্য দায়ী কোনটি? শীতকালে উত্তর ভারতের সমভূমি অঞ্চলে বৃষ্টিপাতের জন্য দায়ী কোনটি? তো শীতকালে বৃষ্টিপাতের জন্য দায়ী হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। তাকে কি বলা হয়? পশ্চিমী ঝঞ্ঝা। ভূমধ্য সাগর থেকে উৎপন্ন ঘূর্ণবাত বা পশ্চিমী ঝঞ্ঝার কারণে শীতকালে উত্তর পশ্চিম ভারতে বৃষ্টিপাত এবং তুষারপাত হয়। উত্তর পশ্চিম অর্থাৎ কোন দিক? এটা হচ্ছে পূর্ব, এটা হচ্ছে পশ্চিম, তাহলে উত্তর পশ্চিম দিক অর্থাৎ এই সমস্ত রাজ্যগুলিতে কিন্তু কি হয়, বৃষ্টিপাত হয় শীতকালে। বৃষ্টিপাত ও তুষারপাত হয়ে থাকে পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তর পশ্চিম ভারতে। এরপর দেখো, বলা হচ্ছে লু কী ধরনের বায়ু? তো দেখো, লু হচ্ছে একটা উষ্ণ বায়ু। লু হচ্ছে একটা উষ্ণ বায়ু যেটা কিন্তু গ্রীষ্মকালে প্রবাহিত হয়, এবং এটা হচ্ছে স্থানীয় বায়ু, স্থানীয় উষ্ণ এবং শুষ্ক বায়ু। গ্রীষ্মকালে দেখবে যে গরম বাতাস প্রবাহিত হয়, সেটাকেই বলা হয় লু। গ্রীষ্মকালে উত্তর এবং উত্তর পশ্চিম ভারতের সমভূমি অঞ্চলে যেমন রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ যে তীব্র উষ্ণ ও শুষ্ক বায়ু বয় তাকেই বলা হয় লু। এবং পশ্চিমবঙ্গেও পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এই সমস্ত জেলাগুলিতেও লু লু কিন্তু প্রবাহিত হয়। পরবর্তী প্রশ্ন, ভারতের জলবায়ুকে প্রধানত নিয়ন্ত্রণ করে কোন বায়ু? ভারতের যে জলবায়ু সেটিকে কোন বায়ু নিয়ন্ত্রণ করে? এটার কিন্তু কারেক্ট অপশান হয়ে যাবে মৌসুমি বায়ু। ভারতের জলবায়ুর উপর মৌসুমি বায়ুর প্রভাব কিন্তু সর্বাধিক। ভারতের ঋতু পরিবর্তন এবং বৃষ্টিপাতের প্রধান নিয়ন্ত্রক হচ্ছে দক্ষিণ পশ্চিম ও উত্তর পূর্ব মৌসুমি বায়ু। দক্ষিণ পশ্চিম মানে কি? যেটা হচ্ছে যখন আসছে তাকে বলা হচ্ছে দক্ষিণ পশ্চিম, আবার যখন সেই বায়ু ফিরে আসে তখন তাকে বলা হয় উত্তর পূর্ব। তো উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে করমণ্ডল উপকূল বা তামিলনাড়ু উপকূলে বৃষ্টিপাত হয়। তো বেশিরভাগ জায়গাতে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে কিন্তু বৃষ্টিপাত হয় অর্থাৎ বর্ষাকাল, এবং সেটাই হচ্ছে একমাত্র প্রধান কারণ মৌসুমি বায়ু। এটা সঠিক উত্তর কী হয়ে যাবে? মৌসুমি বায়ু। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের শুষ্কতম স্থান কোনটি? ভারতের শুষ্কতম স্থান কোনটি? দেখো, যদি বলা হয় পশ্চিমবঙ্গের শুষ্কতম স্থান, সেটা হচ্ছে বীরভূমের ময়ূরেশ্বর, ঠিক আছে, বীরভূমের ময়ূরেশ্বর। কিন্তু যদি বলা হয় ভারতের শুষ্কতম, তাহলে হবে জয়সলমীর। অবশ্যই তোমরা মনে রাখবে, রাজস্থানের জয়সলমীর হচ্ছে ভারতের সর্বনিম্ন বৃষ্টিপাতযুক্ত তথা শুষ্কতম স্থান। এরপর দেখো, পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ভারতের বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ প্রায় কত? ভারতের বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ কত? অর্থাৎ ভারতে বছরে গড় বৃষ্টিপাত কী রকমের হয়? যেটা সঠিক উত্তর হয়ে যাবে 118 সেন্টিমিটার। গড় বৃষ্টিপাত ভারতের 118 সেন্টিমিটার। ভৌগোলিক বৈচিত্র্যের কারণে ভারতে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ প্রায় 118 সেন্টিমিটার। পরবর্তী প্রশ্ন, ভারতের জলবায়ুর উপর কোন রেখাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে? কোন রেখাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে? ভারতের জলবায়ুর উপর কোন রেখাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে? তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কর্কট ক্রান্তি রেখা। কর্কট ক্রান্তি রেখা। কর্কট ক্রান্তি রেখা
ভারতের প্রায় মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে বলে দক্ষিণাংশ ক্রান্তীয় এবং উত্তরাংশ নাতিশীতোষ্ণ জলবায়ুর আওতাভুক্ত হয়। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, ভারতের দক্ষিণ অংশ কোন জলবায়ু অঞ্চলের অন্তর্গত? ভারতের দক্ষিণ অংশ কোন জলবায়ু অঞ্চলের অন্তর্গত? তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? ভারতের দক্ষিণ অংশ কোন জলবায়ু অঞ্চলের অন্তর্গত? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ক্রান্তীয়। ভারতের দক্ষিণ অংশ কোন জলবায়ুর অন্তর্গত? ক্রান্তীয় হবে এখানে কারেক্ট অপশান। এরপর দেখো পরবর্তী প্রশ্ন, ভারতের কোন অঞ্চলে বার্ষিক উষ্ণতার প্রাবল্য সবচেয়ে কম? ভারতের কোন অঞ্চলে বার্ষিক উষ্ণতার প্রাবল্য সবচেয়ে কম? এটা সঠিক উত্তর হবে উপকূলীয় অঞ্চল। বার্ষিক উষ্ণতার যে প্রাবল্য সেটা সবচেয়ে কম হচ্ছে উপকূলীয় অঞ্চলে, অর্থাৎ উপকূল সংলগ্ন যে সমস্ত রাজ্যগুলি রয়েছে বা জায়গাগুলি রয়েছে সেই সমস্ত জায়গাগুলিতে বার্ষিক উষ্ণতার যে প্রাবল্য সেটা কিন্তু সবচেয়ে কম। সমুদ্রের কাছাকাছি অবস্থানের কারণে উপকূলীয় অঞ্চলে সমভাবাপন্ন জলবায়ু বিরাজ করে, ফলে সারা বছর উষ্ণতার তারতম্য বা প্রাবল্য সেটা কিন্তু খুবই কম থাকে। যত সমুদ্রের কাছে যাওয়া যাবে তত যে জলবায়ু বা যে আবহাওয়া বা যেটাকে বলা হয় উষ্ণতা, সেটার তারতম্য কিন্তু কম থাকে। পরবর্তী প্রশ্ন, মৌসুমি বায়ুর প্রধান কারণ কি? মৌসুমি বায়ুর প্রধান কারণ কি? দেখো, মৌসুমি বায়ু কেন ভারতে আসে তার কারণ কি? তার কারণ হচ্ছে গ্রীষ্মকালে কি হয়, এইখানে কি আছে, এখানে আছে আরব সাগর, এটা হচ্ছে ভারত মহাসাগর, এটা হচ্ছে বঙ্গোপসাগর, তাহলে জল দ্বারা বেষ্টিত তিন দিকেই। আর ভারতের যে স্থলভাগ সেখানে গ্রীষ্মকালে উষ্ণতা কিন্তু অনেক বেশি হয়, যার কারণে স্থলভাগ খুব তাড়াতাড়ি উষ্ণ হয়, কিন্তু জলভাগ খুব তাড়াতাড়ি উষ্ণ হতে পারে না। তো যেহেতু স্থলভাগ উষ্ণ হয় সেই জন্য উষ্ণ যেহেতু হয় তাহলে বাতাস উষ্ণ হয়ে হালকা হয়ে উপরে উঠে যায়, আর এই যে শীতল বাতাস সেই বাতাস কিন্তু স্থলভাগের দিকে প্রবাহিত হয়। ঠিক আছে, তো এই কারণেই দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু কেরালার মধ্য দিয়ে ভারতে প্রবেশ করে। তাহলে মৌসুমি বায়ুর প্রধান কারণ কি? মৌসুমি বায়ুর প্রধান কারণ হচ্ছে, এখানে সঠিক অপশান হয়ে যাবে যে স্থলভাগ ও জলভাগের অসম উষ্ণায়ন, অর্থাৎ স্থলভাগে বেশি উষ্ণতা আর জলভাগে কম উষ্ণতা, এটার কারণেই কিন্তু মৌসুমি বায়ুর আগমন ঘটে থাকে ভারতে। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সবচেয়ে কম বৃষ্টিপাত হয়? তো সবচেয়ে কম বৃষ্টিপাত যদি বলা হয় তাহলে কিন্তু রাজস্থান হবে এখানে কারেক্ট অপশান। ভৌগোলিক অবস্থান এবং আরাবল্লী পর্বতের অবস্থানের কারণে রাজস্থানে ভারতের সর্বনিম্ন কিন্তু বৃষ্টিপাতের রেকর্ড করা হয় প্রতি বছর। পরবর্তী প্রশ্ন, এল নিনো কোন মহাসাগরে সৃষ্টি হয়? খুবই গুরুত্বপূর্ণ। এল নিনো কোন মহাসাগরে সৃষ্টি হয়? তো দেখো, প্রশান্ত মহাসাগরের যে পেরু উপকূল, সেই পেরু উপকূলের নিরক্ষীয় অঞ্চলে সমুদ্রের জলের অস্বাভাবিক উষ্ণতা বৃদ্ধির ঘটনাকে এল নিনো বলা হয়। এল নিনো। আর যদি এল নিনো হয় তাহলে কিন্তু ভারতেও যে জলবায়ু সেটার কিন্তু পুরোপুরি পরিবর্তন ঘটে থাকে, উষ্ণতা বৃদ্ধি পায়। তো এটা সঠিক অপশন কী হবে? প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগর। এরপর দেখো বলা হচ্ছে এল নিনো ভারতের মৌসুমি বায়ুর উপর কেমন প্রভাব ফেলে? এল নিনো অর্থাৎ এল নিনো যে বছর হয়, অর্থাৎ উষ্ণতা যে বছর বেড়ে যায়, তো সেই বছর মৌসুমি বায়ুর উপর কেমন প্রভাব ফেলে? এটা সঠিক উত্তর হয়ে যাবে মৌসুমি বায়ুকে দুর্বল করে দেয় এবং খরা সৃষ্টি করে। তোমরা যদি এই বছর লক্ষ্য করো তাহলে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম। মৌসুমি বায়ু এসেছে কিন্তু সেরকম বৃষ্টিপাত নেই। এটার কারণেই হচ্ছে এল নিনো, যে কারণে বিভিন্ন যে জেলাগুলি রয়েছে, শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, ভারতের বিভিন্ন রাজ্যে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ এবছর খুবই কম। তো এটাই হচ্ছে কারণ এল নিনো। এল নিনো প্রশান্ত মহাসাগরে সৃষ্টি হয়, কিন্তু পুরো বিশ্বের বিভিন্ন দেশকে কিন্তু প্রভাবিত করে, জলবায়ুর পরিবর্তন হয়ে যায়। তো মৌসুমি বায়ুকে দুর্বল করে দেয় এবং খরা সৃষ্টি করে। পরবর্তী প্রশ্ন, লা নিনো সাধারণত ভারতের জলবায়ুতে কি ঘটায়? লা নিনো। তো দেখো, এটা সঠিক উত্তর হবে ভালো বৃষ্টিপাত ও মৌসুমি বায়ুকে শক্তিশালী করে। অর্থাৎ যে বছর প্রচুর বৃষ্টিপাত হয়, মৌসুমি বায়ু ঠিকঠাক সময়ে আসছে, বৃষ্টিপাত হচ্ছে এবং তার সাথে সাথে সমস্ত জায়গা জলে পুরোপুরি ভরে যায়, সেই যে বৃষ্টিপাত ভালো হয়, সঠিক সময়ে বৃষ্টিপাত হয়, এটার কারণে হচ্ছে লা নিনো। ঠিক আছে, লা নিনো হচ্ছে এল নিনোর বিপরীত অবস্থা। এল নিনো হচ্ছে কি? খারাপ অবস্থা, আর লা নিনো হচ্ছে ভালো অবস্থা, যার প্রভাবে প্রশান্ত মহাসাগরের তাপমাত্রা কমে যায় এবং ভারতের স্বাভাবিক বা অতিরিক্ত ভালো বৃষ্টিপাত কিন্তু হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন রাজ্যে শীতকাল শুষ্ক থাকে কিন্তু ক্রিসমাসের সময় বৃষ্টি হতে পারে?
শীতকাল শুষ্ক, কিন্তু ক্রিসমাসের সময় বৃষ্টি হতে পারে। এটা সঠিক উত্তর কী হবে? এটা সঠিক উত্তর হতে হবে কিন্তু তামিলনাড়ু বা যে করমণ্ডল উপকূল। করমণ্ডল উপকূলে কি হয়? শীতকালে বৃষ্টিপাত হচ্ছে যখন মৌসুমি বায়ু প্রত্যাবর্তন কাল যখন ফিরে আসে সেই সময়। উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে ডিসেম্বর মাসে ক্রিসমাসের কাছাকাছি সময়ে তামিলনাড়ুতে বার্ষিক শীতকালীন বৃষ্টিপাত হয়ে থাকে। শীতকালীন বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাত কিছুদিন ধরে চলে। পরবর্তী প্রশ্ন, মৌসিনরামের আগে ভারতের সর্বাধিক বৃষ্টিবহুল স্থান কোনটি ছিল? মৌসিনরামের আগে, তো মৌসিনরাম এই যে জায়গাটি রয়েছে, এই মৌসিনরামের আগে কিন্তু যে সর্বাধিক বৃষ্টিবহুল স্থান ছিল সেটা ছিল চেরাপুঞ্জি। চেরাপুঞ্জি ছিল আগে, কিন্তু মৌসিনরামে এর থেকেও বেশি বৃষ্টিপাত হয়। মৌসিনরাম আবিষ্কৃত হওয়ার আগে মেঘালয়ের চেরাপুঞ্জিকেই ভারতের সর্বাধিক বৃষ্টিবহুল স্থান হিসেবে ধরা হতো। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন অঞ্চলে অক্টোবর ও নভেম্বর মাসে ঘূর্ণবাত দেখা যায়? কোন কোন মাসে? অক্টোবর এবং নভেম্বর মাসে ঘূর্ণবাত দেখা যায়। কি হবে? কোন অঞ্চলে? তো এটা সঠিক উত্তর কী হবে? বঙ্গোপসাগর উপকূল অঞ্চলে। এই জন্য দুর্গাপূজার সময় বা ঠিক তারপরেই কিন্তু ঘূর্ণিঝড় বিভিন্ন ঘূর্ণিঝড় কিন্তু আমরা দেখতে পাই বঙ্গোপসাগর উপকূলে। ভারতের কোন অঞ্চলে বঙ্গোপসাগর উপকূলে অক্টোবর নভেম্বর মাসে ঘূর্ণবাত দেখা যায় বা ঘূর্ণিঝড় কিন্তু তৈরি হয় সেই সময়? ঠিক আছে, এটার কারণ কি? এটার কারণ একটু তোমাদের বলে রাখি। এই যে ভারতের দক্ষিণে কি আছে? ভারত মহাসাগর, বাম দিকে আরব সাগর, ডান দিকে বঙ্গোপসাগর। আরব সাগরের গভীরতা বেশি, কিন্তু বঙ্গোপসাগরের গভীরতা কম। বঙ্গোপসাগরের গভীরতা কম। এই যে দীঘা, পুরী, ঠিক আছে, এগুলোর গভীরতা কিন্তু খুবই কম। তো গভীরতা যেহেতু কম, সেই কারণে কি হয়? গ্রীষ্মকালে কি হয়? খুব তাড়াতাড়ি কিন্তু জল উষ্ণ হয়ে যায়, এবং যেহেতু জল উষ্ণ হচ্ছে তার কারণে কি হচ্ছে? বাতাস হালকা হয়ে উপরে উঠে যায়, এবং উপরে উঠে যাওয়ার ফলে যে শীতল বায়ু, আশেপাশে শীতল বায়ু, সেগুলো ঘূর্ণির আকারে এখানে কিন্তু জড়ো হয়। তো সেখানে ঘূর্ণিঝড় তৈরি হয়, এবং সেই ঘূর্ণিঝড় ভারতের যে উপকূলীয় অঞ্চল, বিশেষ করে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা অর্থাৎ সুন্দরবন এলাকা, এবং ধীরে ধীরে আশেপাশের যে জেলাগুলি রয়েছে সেই সমস্ত জেলাগুলিকে প্রভাবিত করে, এবং ওড়িশা উপকূলকেও খুব ভালোভাবেই প্রভাবিত করে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, ভারতের মৌসুমি বায়ুর প্রত্যাগমন কাল অর্থাৎ শরৎকাল কোন মাসগুলিতে হয়? অর্থাৎ এখানে শরৎকাল লেখাটি তোমরা কেটে দেবে। এখানে প্রশ্নটি হচ্ছে যে ভারতের মৌসুমি বায়ুর প্রত্যাগমন কাল কোন মাসগুলিতে হয়, বা শরৎকাল কোন মাসগুলিতে হয়? শরৎকাল এখানে অপশানে দেবে না, প্রত্যাগমন কালই থাকবে। দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হবে অক্টোবর এবং নভেম্বর মাস। অক্টোবর এবং নভেম্বর মাস সেই সময় কিন্তু মৌসুমি বায়ু প্রত্যাগমন কাল, এবং সেই বায়ুর নাম কি থাকে? সেই বায়ু যেহেতু উত্তর পূর্ব দিক থেকে প্রবাহিত হয়, সেই জন্য সেটার নাম থাকে উত্তর পূর্ব মৌসুমি বায়ু। পরবর্তী প্রশ্ন, আসাম ও সংলগ্ন অঞ্চলে গ্রীষ্মকালে যে বজ্রগর্ভ ঝড় হয় তাকে কি বলে? আসাম এবং সংলগ্ন অঞ্চলে গ্রীষ্মকালে যে বজ্রগর্ভ ঝড় হয় তাকে কি বলে? সেটাকে বলা হয়, দেখো এখানে টাইপিংয়ে একটু সমস্যা রয়েছে, এটাকে বলা হয় নরওয়েস্টার। ঠিক আছে, আসামে কালবৈশাখী সমতুল্য স্থানীয় বজ্রগর্ভ হয়, সেটাকে বলা হয় নরওয়েস্টার, অথবা বলা হয় বৈশিল। ঠিক আছে, এই যে যেটা লেখা আছে সেটা আমি তোমাদের দেখো লিখে দিচ্ছি, বৈশিল। এই শব্দগুলো একটু মনে রাখবে, বৈশিল বা নর্থ ওয়েস্টার। ঠিক আছে, বৈশিল কথাটা মনে রাখবে। এরপর দেখো, পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে কর্ণাটক ও কেরালায় প্রাক বর্ষার বৃষ্টিপাতকে কি বলা হয় যা চা চাষের জন্য উপকারী? কর্ণাটক এবং কেরালাতে কি হয়? প্রাক বর্ষার বৃষ্টিপাত, অর্থাৎ বর্ষা শুরুর আগে যে হালকা বৃষ্টিপাত হয় সেটাকে কি বলা হয়? তো দক্ষিণ ভারতে গ্রীষ্মকালের শেষের দিকে হওয়া এই প্রাক বর্ষার বৃষ্টি, যেটা কিন্তু কফি ও চা চাষের বৃদ্ধিতে সাহায্য করে। আমরা কি জানি? আমরা জানি দার্জিলিংয়ে চা চাষ হয়, আর আসামে চা চাষ হয়, কিন্তু শুধুমাত্র দার্জিলিং বা আসাম বা উত্তরবঙ্গ বা উত্তর পূর্ব ভারতেই যে চা চাষ হয় সেটা নয়, দক্ষিণ ভারতে প্রচুর চা চাষ হয়। ঠিক আছে, দক্ষিণ ভারতে প্রচুর চা চাষ হয়, এবং এই যে কর্ণাটক, কেরালা, এইসব জায়গাগুলিতে কিন্তু চা, কফি প্রচুর চাষ হয়। এবং এই যে বৃষ্টিপাত, প্রাক বর্ষার বৃষ্টিপাত যেটা চা চাষ এবং কফি চাষের জন্য উপকারী, সেটাকে কি বলা হয় বলো তো? সেটাকে বলা হয় চেরি ব্লুজম বা কফি বৃষ্টি। এই কফি বৃষ্টি এটা আসবে না পরীক্ষাতে, আসবে চেরি ব্লুজম।
ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, কেরালা ও কর্ণাটকের উপকূলে প্রাক বর্ষার বৃষ্টি যা আম পাকাতে সাহায্য করে তাকে কি বলে? আম পাকাতে সাহায্য করে তাকে কি বলা হয়? তো সেটাকে বলা হয় আম্র বৃষ্টি। আম্র বৃষ্টি বা ম্যাঙ্গো শাওয়ার্স। আম পাকাতে সাহায্য করে ওই বৃষ্টি। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন পর্বতমালা মৌসুমি বায়ুকে বাধা দিয়ে প্রচুর বৃষ্টিপাত ঘটায়? মৌসুমি বায়ুকে বাধা দেয় কোন পর্বতমালা, যার ফলে প্রচুর বৃষ্টিপাত ঘটায়? এর সঠিক উত্তর হবে হিমালয় পর্বত এবং তার সাথে খাসি পাহাড়। কেন খাসি পাহাড় বলো তো? এই যে মেঘালয়, যে চেরাপুঞ্জি এবং তার সাথে সাথে মৌসিনরাম, এই যে জায়গাগুলিতে যে বৃষ্টিপাত হয় সেটার কারণেই হচ্ছে খাসি পাহাড়, এবং সেখানে বাধা পায়, এবং যেহেতু ডিরেক্টলি বাধা পাচ্ছে সেই জন্য প্রচুর বৃষ্টিপাত হয়ে থাকে মেঘালয়ের মৌসিনরামে এবং তার সাথে সাথে চেরাপুঞ্জিতে। তো সেই জন্য হিমালয় পর্বত এবং খাসি পাহাড় হবে এখানে কারেক্ট অপশান। এরপর দেখো, রাজস্থানের মরু অঞ্চলে বৃষ্টিপাত কম হওয়ার প্রধান কারণ কি? এই যে রাজস্থানের মরু অঞ্চল, সেখানে বৃষ্টিপাত কম হওয়ার কারণ কি? তো সেটার কারণ হচ্ছে যে মরুভূমি থাকলেই কম বৃষ্টিপাত হয়, কিন্তু কারণটা কি, ভৌগোলিক কারণ কি? ভৌগোলিক কারণ হচ্ছে আরাবল্লী পর্বতমালা মৌসুমি বায়ুর সমান্তরালে অবস্থিত হওয়ায় বাধা পায় না। ব্যাপারটা কি হচ্ছে বলো তো? ব্যাপারটা এই রকমের, ভারত যে দক্ষিণ অংশ, আরাবল্লী পর্বত ঠিক এই রকমভাবে, তাহলে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আসছে, তো কোনোভাবে কিন্তু বাধা পাচ্ছে না। যদি আরাবল্লী পর্বত এইভাবে অবস্থিত হতো তাহলে বাধা পেত, যার ফলে বৃষ্টিপাত হতো, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আরাবল্লী পর্বত উত্তর দক্ষিণে, তো যে কারণে বাধা পাওয়ার কোনো চান্স নেই। তো যার ফলে কি হয়, যেহেতু সমান্তরালে অবস্থিত হওয়ায় মৌসুমি বায়ু কিন্তু বাধা পায় না, ফলে বৃষ্টিপাতও হয় না বা খুবই অল্প পরিমাণে হয়। এরপর দেখো পরবর্তী প্রশ্ন, ভারতের জলবায়ুতে জেট স্ট্রিম এর ভূমিকা কী? জেট স্ট্রিম, তো দেখো, উচ্চ ট্রোপোমণ্ডলে প্রবাহিত দ্রুতগামী যে বাতাস বা জেট স্ট্রিম ভারতে মৌসুমি বায়ুর হঠাৎ প্রবেশ এবং দেশ থেকে তার বিদায় নেওয়ার প্রক্রিয়াকে গভীরভাবে কিন্তু নিয়ন্ত্রিত করে। অর্থাৎ ভারতের জলবায়ুতে জেট স্ট্রিমের ভূমিকা হচ্ছে মৌসুমি বায়ুর আগমন এবং অবসান, সেটাকে নিয়ন্ত্রণ করে। জেট স্ট্রিম মৌসুমি বায়ুর আগমন এবং অবসান, অর্থাৎ কতদিন থাকবে, কখন আসবে, এটাকে নিয়ন্ত্রণ করে। দেখো, মৌসুমি বায়ুর একটি বৈশিষ্ট্য বা একটি স্বভাব রয়েছে কি, যেটা কিন্তু খামখেয়ালি। তোমরা একটু নজর দেবে যে কোনো বছর দেখবে বর্ষা সময়ে শুরু হচ্ছে, কোনো বছর পরে শুরু হয়, কোনো বছর খুব আগেই শুরু হয়ে যায়, আবার কোনো বছর আগে শুরু হলেও মাঝখানে থেমে যায়, বৃষ্টি হচ্ছে না, আবার শেষের দিকে বৃষ্টি হয়, এরকম কিন্তু হয়ে থাকে। গত বছর যদি তোমরা খেয়াল করো, গত বছর খুব তাড়াতাড়ি মৌসুমি বায়ু এসেছিল এবং শুরুতেই প্রচুর বৃষ্টি হয়েছিল, কিন্তু এবছর সময়ে এলেও বৃষ্টিপাতের পরিমাণ কম। তো এই যে স্বভাব বা যে বৈশিষ্ট্য, এটাই হচ্ছে মৌসুমি বায়ুর খামখেয়ালি বা অনিশ্চিত বৈশিষ্ট্যের মধ্যেই পড়ছে। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন অঞ্চলে দৈনিক উষ্ণতার প্রাবল্য বা তারতম্য সর্বাধিক? দৈনিক উষ্ণতার যে তারতম্য বা প্রাবল্য সেটা সর্বাধিক, সেটা হচ্ছে থর মরুভূমি অঞ্চলে। কেন? থর মরুভূমি অঞ্চলে যে বালি আর বালি আছে, শুধুমাত্র বালি, বালির যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে যখন সূর্যের তাপ বালিতে পড়বে তখন খুব দ্রুত উষ্ণ হয়ে যায় বালি, খুব দ্রুত উষ্ণ হয়ে যায়, যার ফলে দিনের বেলা কি হয়, প্রচুর গরম, তাপমাত্রা অনেক বেড়ে যায়, 50-এর কাছাকাছি, 50 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি হয়ে যায় বা তারও একটু বেশি। কিন্তু শীতকালে কি হয়, দেখবে বালির একটা বৈশিষ্ট্য আছে কি, যে বালি কিন্তু শীতকালে নয়, রাতের সময়, রাতের দিকে শীতল বায়ু পেলেই বা সূর্যের আলো যখন পড়ে না তখন কি হয়, খুব দ্রুত শীতল হয়ে যায়। অর্থাৎ পাথর বা বালি এগুলো কিন্তু খুব দ্রুত তাপকে ছেড়ে দেয়, তাপকে কি করে, ছেড়ে দেয়, তো যার কারণে খুব দ্রুত শীতল হয়ে যায়। তো এই জন্য হচ্ছে কি, দিনের বেলা প্রচুর গরম আর শীতকালে শীত পড়ার মতো একটা অবস্থা হয়ে যায়। তো এই জন্য থর মরুভূমি অঞ্চলে উষ্ণতার প্রাবল্য বা যে তারতম্য বা যে তফাতটা, সেটা কিন্তু সর্বাধিক দেখা যায়। পরবর্তী প্রশ্ন, ভারতের আবহাওয়া মানচিত্র কোথায় তৈরি করা হয়? ভারতের আবহাওয়ার যে মানচিত্র সেটা কোথায় তৈরি করা হয়? তো সেটা তৈরি করা হয় নয়াদিল্লিতে, সেটা তৈরি করা হয় নয়াদিল্লিতে। ঠিক আছে, দেখো, নয়াদিল্লিতে, নয়াদিল্লির কথায় সেটা হবে পুল, পুল। ঠিক আছে, নয়াদিল্লির কথায় পুল, এটা হচ্ছে আইএমডি সদর দপ্তর। আইএমডি অর্থাৎ ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, অর্থাৎ যে আবহাওয়া দপ্তরের সদর দপ্তর নয়াদিল্লি, সেখানেই কিন্তু মানচিত্র তৈরি করা হয়। ঠিক আছে,
তোমরা এখানে শুধুমাত্র মনে রাখবে যে আবহাওয়ার মানচিত্র কোথায় তৈরি করা হয়, বা যদি বলা হয় আইএমডি সদর দপ্তর তাহলে কিন্তু নয়াদিল্লি হবে এখানে কারেক্ট অপশান। ঠিক আছে, এখানে দেখো অপশানে দুটো অপশানে কিন্তু দেওয়া রয়েছে নয়াদিল্লি অথবা আইএমডি সদর দপ্তর। এখানে তোমরা মনে রাখবে যে আইএমডি ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট অর্থাৎ যে আবহাওয়া দপ্তর, সেটার হেডকোয়ার্টার কিন্তু নতুন দিল্লিতে অবস্থিত। তো সেক্ষেত্রে দুটো অপশানেই দেখো একেবারে সঠিক অপশান, দুটো অপশানই কিন্তু সঠিক। তো সেই জন্য আমি তোমাদের একটু এখানে বলে দিচ্ছি যে নয়াদিল্লি বা যে নতুন দিল্লি সেটাই হচ্ছে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের সদর দপ্তর। তাহলে অপশান ক খ দুটোই হবে এখানে কিন্তু কারেক্ট। তো সেই জন্য নয়াদিল্লি তোমরা মনে রাখবে, এখানে একটু কারেকশন করে নেবে যে ভারতের আবহাওয়া মানচিত্র কোথায় তৈরি করা হয়, নয়াদিল্লিতে। বা যদি প্রশ্নটি আসে যে আইএমডি সদর দপ্তর কোথায়, তখনও কিন্তু হবে নয়াদিল্লি। এরপর দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর কয়টি শাখা ভারতে প্রবেশ করে। খুবই গুরুত্বপূর্ণ। এই যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু, সেই বায়ুর কয়টি শাখা ভারতে প্রবেশ করে, কয়টি শাখা? ঠিক আছে, কয়টি শাখা ভারতে প্রবেশ করে? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে দুটি শাখা। দুটি শাখা, একটা হচ্ছে আরব সাগরীয় শাখা আর একটা হচ্ছে বঙ্গোপসাগরীয় শাখা। দুটি শাখা কিন্তু ভারতে প্রবেশ করে। ভারতের উপদ্বীপীয় ভূখণ্ডের আকৃতির কারণে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরব সাগর শাখা, আরেকটা হচ্ছে বঙ্গোপসাগর শাখা, এই দুই ভাগে বিভক্ত হয়ে প্রবেশ করে। পরবর্তী প্রশ্ন দেখো, এখানে বলা হচ্ছে উত্তর পূর্ব মৌসুমী বায়ু কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়। উত্তর পূর্ব মৌসুমী বায়ু কোন দিক থেকে কোন দিকে, অর্থাৎ এখানে কোন ভাগ থেকে কোন ভাগে। তো দেখো উত্তর পূর্ব মৌসুমী বায়ু কী হয়, উত্তর পূর্ব দিক থেকে প্রবাহিত হয়, তাহলে স্থলভাগ থেকে জলভাগের দিকে, স্থলভাগ থেকে জলভাগের দিকে বা সমুদ্রের দিকে প্রবাহিত হয়। অপশান খ হচ্ছে এখানে কারেক্ট। আর দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কোন দিকে প্রবাহিত হয়, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু জলভাগ থেকে স্থলভাগের দিকে। ঠিক আছে, এরপর দেখো পরবর্তী প্রশ্ন, ভারতের জলবায়ুতে মৌসুমি বিস্ফোরণ বার্স্ট অফ মনসুন বলতে কি বোঝায়। মৌসুমি বায়ুর বিস্ফোরণ এটা কি? এটা হচ্ছে হঠাৎ প্রবল বেগে যদি মৌসুমি বায়ুর প্রবেশ ঘটে এবং আকস্মিক বৃষ্টিপাত শুরু হয়, সেই ঘটনাই হচ্ছে মৌসুমি বিস্ফোরণ। ঠিক আছে, সেটাকেই বলা হয় মৌসুমি বিস্ফোরণ। তোমরা একটু মনে রাখবে এখানে যে জুনের শুরুতে দীর্ঘ শুষ্ক গরমের পর হঠাৎ প্রবল বজ্রবিদ্যুৎ ও ঝড়ের সাথে কেরালার উপকূলে মৌসুমি বায়ুর আকস্মিক ও তীব্র প্রবেশকে মৌসুমি বিস্ফোরণ বলা হয়। অর্থাৎ কোনো কোনো বছর কি হয় যে তীব্র আকার ধারণ করে মৌসুমি বায়ু প্রবেশ করে ভারতে অর্থাৎ কেরালাতে, এবং তখন সেখানে বজ্র বিদ্যুৎ ঝড় এই সমস্ত কিন্তু তাণ্ডব চলতে থাকে মৌসুমি বায়ুর। তো এটাকেই বলা হয় মৌসুমি বিস্ফোরণ। পরবর্তী প্রশ্ন, ভারতে সাধারণত কোন মাসে মৌসুমি বায়ু সম্পূর্ণভাবে প্রত্যাহার করে নেয়, অর্থাৎ সম্পূর্ণভাবে ভারত থেকে বিদায় নেয়? এটা হবে নভেম্বর মাস। নভেম্বর মাস, সেপ্টেম্বর থেকে শুরু হওয়া মৌসুমি বায়ুর প্রস্থান প্রক্রিয়া নভেম্বর মাসে পুরোপুরি কিন্তু বিদায় নেয়, ভারত থেকে সম্পূর্ণভাবে বিদায় নেয়। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য কোনটি? তো দেখো ভারতের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ঋতু পরিবর্তন, বিভিন্ন ঋতুর আগমন ঘটে এবং অনিশ্চিত বৃষ্টিপাত। বৃষ্টিপাত কিন্তু ভারতে অনিশ্চিত, শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয়, ভারতের প্রত্যেকটা রাজ্যে 28টা রাজ্যেই কিন্তু বৃষ্টিপাত অনিশ্চিত। এটার কারণেই হচ্ছে খামখেয়ালি বৈশিষ্ট্য মৌসুমি বায়ুর। মৌসুমি বায়ু যেহেতু অনিশ্চিত, সেই কারণে বৃষ্টিপাতও অনিশ্চিত। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন উপকূলে সাইক্লোন বা ঘূর্ণিঝড়ের প্রভাব সবচেয়ে বেশি দেখা যায়? ভারতের কোন উপকূলে সাইক্লোন বা ঘূর্ণিঝড়ের প্রভাব বেশি দেখা যায়? এটা সঠিক উত্তর হবে পূর্ব উপকূলে। কারণ কি, বঙ্গোপসাগর আছে, বঙ্গোপসাগরে কি হয়, জল তাড়াতাড়ি কিন্তু গরম হয়ে যায়, যেটা আমি কিছুক্ষণ আগেই বললাম যে গভীরতা কম, যে কারণে জল খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়, ঘূর্ণিঝড় তৈরি হয়। দেখবে আরব সাগরে ঘূর্ণিঝড় হয় না, বঙ্গোপসাগরে হয়। তো এটাই হচ্ছে কারণ, এবং সাইক্লোন বা ঘূর্ণিঝড়ের প্রভাব সবচেয়ে বেশি দেখা যায় পূর্ব উপকূলে, ওড়িশা, পশ্চিমবঙ্গ। এরপর দেখো পরবর্তী, ভারতের মধ্য দিয়ে কোন কাল্পনিক রেখাটি গিয়ে জলবায়ুকে দুই ভাগে ভাগ করেছে? এটা কিছুক্ষণ আগে ডিসকাস করলাম, এটা আশা করি পারবে। এটা হবে কর্কট ক্রান্তি রেখা 23.5 ডিগ্রি উত্তর, যে কর্কট ক্রান্তি রেখা যেটি ভারতের 8টি রাজ্যের উপর দিয়ে গেছে এবং ভারতকে দুটি ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে উত্তর ভাগ, একটা হচ্ছে দক্ষিণ ভাগ। ঠিক আছে, দক্ষিণ ভাগে ক্রান্তীয় আর উত্তর ভাগে নাতিশীতোষ্ণ কিন্তু জলবায়ু বিরাজ করে।
কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে আরও একবার বলে দিই। দেখো, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তারপরে হচ্ছে ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম, এই 8টি রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে শীতকালে হিমালয় অঞ্চলে তুষারপাতের কারণ কি? হিমালয়ে যে তুষারপাত হবে সেটা আমরা সবাই জানি, কিন্তু এটার কারণ কি? এটার ভৌগোলিক কারণ কি? ভৌগোলিক কারণ হচ্ছে অধিক উচ্চতা। অধিক উচ্চতা, অনেক উচ্চতায় অবস্থিত এবং তার ফলে হয়, এবং পশ্চিমী ঝঞ্ঝাও কিন্তু একটা কারণ, পশ্চিমী ঝঞ্ঝা। ঠিক আছে, হিমালয় অঞ্চলের অধিক উচ্চতার কারণে তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকে, বরফ হয়, আর পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সেখানে প্রচুর তুষারপাত ঘটে। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন অঞ্চলে বছরে দুবার বৃষ্টিপাত হয়? এটাও কিছুক্ষণ আগে আমি তোমাদের বললাম যে যখন মৌসুমি বায়ু ফিরে আসে তখন তামিলনাড়ু উপকূলে বৃষ্টিপাত ঘটায়। তো তাহলে কী হবে? করমণ্ডল উপকূল বা তামিলনাড়ু উপকূল। ঠিক আছে, তামিলনাড়ু উপকূলে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু গ্রীষ্মকালে আসে আর উত্তর পূর্ব মৌসুমি বায়ু শীতকালে আসে, এবং এই দুই সময়ই কিন্তু বৃষ্টিপাত হয় তামিলনাড়ু উপকূলে, দুবার বর্ষাকাল। পরবর্তী প্রশ্ন, ভারতে গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতে যে ধূলিঝড় হয় তাকে কি বলে? ভারতে গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতে, উত্তর পশ্চিম অর্থাৎ কি? রাজস্থান। ঠিক আছে, সেখানে যে ধূলিঝড় হয় সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় আঁধি। এটা অবশ্যই তোমরা মনে রাখবে, লোকাল ভাষাতে সেটা কি বলা হয়? আঁধি। উত্তর পশ্চিম ভারতের যে সমভূমি অঞ্চল রাজস্থান এবং হরিয়ানা, গ্রীষ্মকালে তীব্র ধূলিঝড়কে বলা হয় আঁধি। অন্ধকার নেমে আসে। ঠিক আছে, আকাশ কি হয়? ঘন কালো হয়, সে কারণে অন্ধকার নেমে আসে, তো তাই স্থানীয় ভাষায় সেটাকে বলা হয় আঁধি। পরবর্তী প্রশ্ন, ভারতের মৌসুমি বায়ুর আগমনকে নির্দেশ করে কোন বায়ুর প্রবাহের পতন? অর্থাৎ কোন বায়ুর প্রবাহের পতন, তারপরে মৌসুমি বায়ুর আগমন। এটা কারেক্ট অপশান কী হবে? এটা কারেক্ট অপশান হবে উপক্রান্তীয় পশ্চিমী জেট স্ট্রিম। উপক্রান্তীয় পশ্চিমী জেট স্ট্রিম। গ্রীষ্মকালে উত্তর ভারতের উপর দিয়ে বয়ে চলা উপক্রান্তীয় পশ্চিমী জেট স্ট্রিমের উত্তর দিকে সরে যাওয়া বা পতন ঘটার ফলেই ভারতে মৌসুমি বায়ুর অনুকূল প্রবেশ ঘটে। ঠিক আছে, অর্থাৎ উপক্রান্তীয় যে পশ্চিমী জেট স্ট্রিম সেটা বিদায় নেবে, তারপরেই মৌসুমি বায়ুর আগমন। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন রাজ্যে মৌসুমি বায়ুর স্থায়িত্বকাল সবচেয়ে কম? ভারতের কোন রাজ্যে মৌসুমি বায়ু খুব কম সময় থাকে, অর্থাৎ খুবই অল্প বৃষ্টিপাত হয় মোট কথা? তো দেখো, এটার কারণ এটা হচ্ছে কি? রাজস্থান এবং পাঞ্জাব, পাঞ্জাবের উত্তর পশ্চিম অঞ্চল, রাজস্থান এবং পাঞ্জাবের উত্তর পশ্চিম যে অংশ সেখানে মৌসুমি বায়ুর স্থায়িত্বকাল খুবই কম, যে কারণে বৃষ্টিপাত খুবই কম হয়। আরাবল্লী পর্বতের সমান্তরাল অবস্থান, যার কারণে কোনো বাধা পায় না, এবং খুব তাড়াতাড়ি মৌসুমি বায়ু বিদায় নেয় রাজস্থান এবং পাঞ্জাব থেকে। পরবর্তী প্রশ্ন, ভারতীয় জলবায়ুর উপর প্রভাব বিস্তারকারী মীনাক্ষী বা সামুদ্রিক দোলনকে কি বলা হয়? এটাকে কি বলা হয় বলো তো? এটাকে বলা হয় এনসো, ইএনএসও, এনসো, এল নিনো সাউদার্ন অসিলেশন। ঠিক আছে, এল নিনো এবং দক্ষিণ দোলন এর যৌথ প্রভাবকে সংক্ষেপে বলা হয় এনসো। ভারতীয় মৌসুমি বায়ুকে ব্যাপকভাবে প্রভাবিত করে। পরবর্তী প্রশ্ন, ভারতের জলবায়ুতে উত্তর ভারতের সমভূমি অঞ্চলে গ্রীষ্মকালে সর্বোচ্চ তাপমাত্রা কত হতে পারে? গ্রীষ্মকালে সর্বোচ্চ তাপমাত্রা উত্তর ভারতের সমভূমি অঞ্চল কত হতে পারে? এটা হতে পারে 40 থেকে 45 সেলসিয়াস বা তার বেশি। 40 থেকে 45, 40 না, 45 থেকে 50 সেলসিয়াস বা তার বেশি। অপশান খ হচ্ছে এখানে কারেক্ট। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন দ্বীপাঞ্চলে ক্রান্তীয় বৃষ্টিবহুল জলবায়ু দেখা যায়? ক্রান্তীয় বৃষ্টিবহুল জলবায়ু দেখা যায়, এটা সঠিক উত্তর হবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন অঞ্চলে ছায়াচ্ছন্ন বা বৃষ্টির ছায় অঞ্চল দেখা যায়? বৃষ্টির ছায় অঞ্চল। তো দেখো, পশ্চিম ঘাট পর্বতের যে পশ্চিম ঢাল সেখানে প্রচুর বৃষ্টি হলেও ঠিক তার ডান দিকে অর্থাৎ পূর্ব ঢালে বৃষ্টি কিন্তু হয় না। পূর্ব ঢালে কি হয়? বৃষ্টিপাত হয় না। তো যেখানে বৃষ্টি কিন্তু কম হয়, তাহলে পশ্চিম ঘাট পর্বতের পশ্চিম ঢালে বৃষ্টি হচ্ছে কিন্তু পূর্ব ঢালে হচ্ছে না। ঠিক আছে, তো যেমন হবে কি? উদাহরণস্বরূপ এখানে হবে পুনে। পুনেতে কিন্তু খুবই কম পরিমাণে বৃষ্টিপাত হয়। পুনে, এটা কারেকশান একটু করে নেবে, লেখাটা হয়তো তোমরা দেখতে পাচ্ছ না, পুনে হবে এখানে লেখা আছে। ঠিক আছে, পুনেতে খুবই কম বৃষ্টিপাত হয়। এরপর দেখো, পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ভারতের জলবায়ু পরিবর্তনের অন্যতম প্রধান কারণ কি হিসেবে বিবেচিত হচ্ছে? জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ কি হিসেবে বিবেচিত হচ্ছে?
তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে গ্লোবাল ওয়ার্মিং, অর্থাৎ বিশ্ব উষ্ণায়ন। বছরের পর বছর যে গড় উষ্ণতা সেটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, এবং গ্রিন হাউস যে সমস্ত গ্যাসগুলি রয়েছে কার্বন ডাইঅক্সাইড থেকে শুরু করে সেই বাতাসগুলি বা যে গ্যাসগুলির পরিমাণ কিন্তু বাতাসে বৃদ্ধি পাচ্ছে, যার ফলে কি চাদরের মতো একটি আস্তরণ তৈরি হচ্ছে। এবং সূর্যের আলো যখনই পৃথিবীতে পড়ছে, সেই যে উষ্ণতা, সেই উষ্ণতা বা তাপটা কিন্তু বাইরে বেরোতে পারছে না, এবং সেই বায়ুমণ্ডলকে উত্তপ্ত করছে, যার ফলে কি হচ্ছে যে জলবায়ুর পরিবর্তন হচ্ছে এবং গ্লোবাল ওয়ার্মিংয়ের সৃষ্টি হচ্ছে। পরবর্তী প্রশ্ন, ভারতের আবহাওয়া দপ্তর আইএমডি কোন মন্ত্রকের অধীনে পরিচালিত হয়? তো দেখো, আইএমডি সদর দপ্তর হচ্ছে নতুন দিল্লি বা নয়াদিল্লিতে, এবং কোন মন্ত্রকের অধীনে পরিচালিত হয়? এটা হবে পৃথিবী বিজ্ঞান মন্ত্রক, অর্থাৎ যেটাকে বলা হয় বাংলাতে পৃথিবী বিজ্ঞান মন্ত্রক, এবং ইংরেজিতে বলা হয় মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্সেস। পরবর্তী প্রশ্ন, ভারতের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রধানত কোন মহাসাগর থেকে জলীয় বাষ্প সংগ্রহ করে? কোন মহাসাগর থেকে? কি হবে কারেক্ট অপশন? তো কারেক্ট অপশন দেখো, এখানে হবে ভারত মহাসাগর ও তার শাখা বঙ্গোপসাগর এবং আরব সাগর থেকে। ঠিক আছে, ভারত মহাসাগর থেকে সর্বাধিক, এবং বঙ্গোপসাগর এবং আরব সাগর থেকে অল্প কিন্তু জলীয় বাষ্প সংগ্রহ করে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতে প্রবেশ করে। এই হচ্ছে 50টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, যেগুলি তোমাদের আইসিডিএস কর্মী ও সহায়িকার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। তোমরা যারা ক্লাসটি করলে প্রত্যেকেই ক্লাসটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে, এবং এই ধরনের গুরুত্বপূর্ণ আইসিডিএসের ক্লাসগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো, এবং অনেকেই সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করার সাথে সাথে দেখবে নোটিফিকেশনের অপশান আসে, নোটিফিকেশন তোমরা অল করে রাখবে, সবসময় অল করে রাখবে। তাহলে কি হবে, যখনই নতুন ভিডিও আপলোড হবে সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইলে নোটিফিকেশান চলে যাবে। তো সেক্ষেত্রে নোটিফিকেশান অল করে রাখবে, আর প্রত্যেকেই ক্লাসটি লাইক করে দেবে এবং তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে। ধন্যবাদ।